অর্থাৎ ফ্রি ইন্টারনেটের যে ব্যবস্থা, এটির এরিয়াটাকে কেন আমরা বাড়াবো না? যদি আমরা এটির এরিয়াকে বাড়াতে পারি, তাহলে নিশ্চয়ই বহু তরুণ তরুণী আছে, যুব সমাজের বহু সদস্য আছে যারা বিভিন্নভাবে উপকৃত হবে। কিছুদিন আগে বিবিসিতে, এটা প্রায় বছর কয়েক আগের ঘটনা, বিবিসিতে আমি খবর দেখছিলাম, হঠাৎ খবরে একটি খবর দেখালো, একটি ফ্যামিলি, দুই ভাই বোন, ওরা স্কুলে পড়ে, কিন্তু ওদের খুব সমস্যা আছে, ওরা যেই জায়গা থেকে, গ্রামের মধ্যে, এটি লন্ডন শহরে না, লন্ডন থেকে অনেক দূরে গ্রামের মধ্যে, তারা হোমওয়ার্ক করার জন্য প্রায় 2 মাইল হেঁটে তার নানির বাড়িতে যায়, কারণ তাদের বাড়িতে ইন্টারনেট নেই, নানির বাড়িতে ইন্টারনেট আছে। ওখানে গিয়ে ল্যাপটপ নিয়ে বা আইপ্যাড নিয়ে, যেটাই হোক, সেখানে তারা ইন্টারনেট নিয়ে হোমওয়ার্কের কাজ শেষ করে আবার বাড়িতে ফিরে আসে। সহকর্মীদের আমাদের দেশেও এরকম সমস্যা আছে, বাট আমরা এই জন্য এটি করতে চাইছি, ফ্রি যে কথাটি বললাম ইন্টারনেট করতে চাইছি, এই জন্য করতে চাইছি, আমাদের বহু তরুণ সমাজের বহু সদস্য আছে, নতুন ভোটার যারা হয়েছে, ইয়াং জেনারেশন বলতে যাদেরকে আমরা বুঝি, বহু সদস্য আছে যারা বিভিন্ন কন্টেন্ট মেক করে, কিন্তু ডাটার দাম অনেক বেশি হওয়াতে হয়তো তারা অফ করে রাখে, খুব যখন প্রয়োজন ডাটাটা তখন তারা ওপেন করে, আবার অফ করে তারা রেখে দেয়। আমাদের বহু এরকম তরুণ সমাজের সদস্য আছে যারা অনলাইনে ছোটখাটো ব্যবসা করে, বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে, বিভিন্ন অ্যাড ক্যাম্পেনিং করে, কিন্তু সবসময় তারা করতে পারে না, কারণ খরচ অনেক বেশি পড়ে। কিন্তু আমরা যদি এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, বিভিন্ন লাইব্রেরিতে, বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে, কলেজগুলোতে, বিভিন্ন ক্যাফেটেরিয়াতে যদি আমরা ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে তাদের জন্য সুবিধা হবে। ফ্রি বলতে তো ধরেন ঘন্টার পর ঘন্টা ফ্রি থাকবে না, ব্যাপারটা হয়তো এরকম হবে, কারণ আমার সব কিছুতে তো একটি খরচ আছে, খরচটা তো যারা দিবে তাদেরও পোষাতে হবে। হয়তো ব্যাপারটা এরকম হবে যে সে যখন তার পুরো ইমেল অ্যাড্রেস দিয়ে সব কিছু দিয়ে, যেটা নর্মাল স্ট্যান্ডার্ড প্রসিজিওর, যখন কোনো একটা ক্যাফেটেরিয়াতে বা কোনো একটা জায়গায় ঢুকলো ওই ইন্টারনেট সুবিধা পাওয়ার জন্য, তখন স্বাভাবিকভাবে সে যখন ইন্টারনেট সুবিধাটা পেতে চাইবে, কতগুলো ইনফরমেশন চাইবে তার কাছে, সেই ইনফরমেশনগুলো ফিল আপ করার পরে এমনও হতে পারে সেখানে হয়তো কয়েক সেকেন্ডের একটি অ্যাড আসলো, সেই অ্যাডটি হয়তো তাকে দেখতে হতে পারে, এবং অ্যাডটি দেখার পরে তারপরে তার কানেকশনটা কানেক্টেড হয়ে যাবে, ইন্টারনেটটা কানেক্টেড হয়ে যাবে, তখন সে হয়তো 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, ওটা ফ্রি পাবে সে, তখন সে ওইটাতে তার কাজটা সে সেরে নিতে পারবে। কাজে আমরা পুরো জিনিসটাকে এইভাবে চিন্তা করছি যে কিভাবে সুযোগ সুবিধা, রাষ্ট্রের যে সুযোগ সুবিধা, এটিকে জনগণের কাছে নিয়ে যাওয়া যায় এবং তরুণ সমাজকে সহযোগিতা করা যায় তাদের কাজগুলো সম্পন্ন করার জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আপনারা শুনেছেন কর্মসংস্থানের বিষয়, ইউরোপের বহু দেশে, ইটালিতে যেমন, উদাহরণস্বরূপ বলে, ইটালিতে যেমন বহু জায়গা আছে যেখানে তাদের তরুণ প্রজন্ম, ইয়াং জেনারেশনের সংখ্যা কমে গেছে, সেখানে তাদের কাজ করার জন্য মানুষ লাগবে, কিন্তু আপনি আসতে পারবেন না। কেন আপনি আসতে পারবেন না? আপনি তো ভাই ইটালিয়ান ভাষা বোঝেন না। আপনি যখন গ্রামে যাবেন, ওই দেশের গ্রামের মানুষ হয়তো সচ্ছল মানুষ আছে, কিন্তু সে ইংরেজি বুঝে না, তাই সে ইটালিয়ান ভাষা বুঝে, তার ভাষা ইটালিয়ান। এবং আপনি যে ওখানে যাবেন, আপনি যদি তার ফার্মে, অর্থাৎ তার কৃষিতে যদি আপনি কাজ করেন, তাতে আপনাকে লোকাল ভাষা জানতে হবে, কিন্তু আপনি তো লোকাল ভাষা জানেন না। আমরা চাইছি আমাদের তরুণ সমাজকে, সে শহরেই থাকুক গ্রামেই থাকুক, তরুণ সমাজকে, আপনারা শুনেছেন যে বাংলাদেশ থেকে বছরে 8 থেকে 10 লক্ষ মানুষ যায় বিদেশে, কিন্তু এর মধ্যে প্রায় 7 লক্ষ মানুষ যারা যায় আনস্কিল লেবার যায়, আনস্কিল ওয়ার্কার যায়। আমরা এই যে যাওয়ার পরিমাণ, এদেরকে আমরা ট্রেনিং দিতে চাচ্ছি। জাপানে কৃষিতে মানুষ প্রয়োজন, জাপানে হেলথ কেয়ারের মানুষ প্রয়োজন, ইউরোপের বিভিন্ন দেশে হেলথ কেয়ারের মানুষ প্রয়োজন। এখানে আমাদের তরুণরা যেতে পারে, ছেলেরা যেতে পারবে, মেয়েরা যেতে পারবে, কিন্তু ভাষা শিক্ষা একটি বিরাট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা পরিকল্পনা নিয়েছি, নিশ্চয়ই আপনারা ডিটেল পরিকল্পনায় শুনেছেন, আমরা পরিকল্পনা নিয়েছি যে আমরা এরকম টেকনিক্যাল ইনস্টিটিউশন, ভোকেশনাল ইনস্টিটিউশন আমরা জেলা পর্যায়ে, বিভাগ পর্যায় পর্যন্ত শুরু করব, যারা ভাষা শিক্ষা দিবে। এবং কয়েকটি ভাষা আমরা স্কুল লেভেলে, কয়েকটি ভাষা আমরা কম্পালসারি করে দেব, বাচ্চারা নিজেরা চয়েস করে নেবে সে কোনটা শিখবে। ইংরেজির সাথে তৃতীয় আরেকটি ভাষা তাকে শিখতেই হবে, যাতে করে সে ভবিষ্যতে যদি মনে করে সে বিদেশে যাবে, সে যে কোনো কাজ করতে পারবে। ভোকেশনালের কতগুলো সাবজেক্ট আমরা কম্পালসারি করে দেবো যে এগুলো তাকে শিখতেই হবে। অর্থাৎ একজন বাচ্চাকে শিশু অবস্থা থেকে আমরা তাকে ইন্ডিপেন্ডেন্ট করে গড়ে তুলতে চাই। খেলাধুলা তাকে করতে হবে। আমিনুল আপনাদের সামনে তুলে ধরেছে যে আমরা শুধু ডাক্তার বানাবো তা না, আমরা শুধু ইঞ্জিনিয়ার বানাবো তা না, আমরা শুধু উকিল ব্যারিস্টার বানাবো তা না, আমরা খেলোয়াড় পর্যন্ত তৈরি করব। আমরা দেশে একজন
খেলোয়াড়, প্রফেশনাল খেলোয়াড় আমরা তৈরি করতে চাই। সে দেশে খেলবে, সে বিদেশে খেলবে। বিদেশে শুধু ডাক্তার দেশে সুনাম বয়ে নিয়ে আসবে তা না, শুধু ইঞ্জিনিয়ার দেশে সুনাম বয়ে নিয়ে আসবে তা না, শুধু ব্যবসায়ী দেশে সুনাম বয়ে নিয়ে আসবে তা না। একজন খেলোয়াড়, একজন ব্যক্তি খেলোয়াড়, সে ছেলে হোক মেয়ে হোক। আপনারা দেখেছেন মেয়েরা কি সুন্দর এশিয়ান ফুটবলে তারা দেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসেছে। আপনারা দেখেছেন ক্রিকেটে কিভাবে বিশ্ব দরবারে বাংলাদেশের ইয়াং ছেলেরা, ইয়াং ক্রিকেটাররা কিভাবে সম্মান বয়ে নিয়ে এসেছে। আমরা অন্যগুলোতেও চেষ্টা করতে পারি, যেগুলোতে আমাদের পক্ষে সম্ভব আমরা সেগুলোতে চেষ্টা করবো। আমরা প্রফেশনাল খেলোয়াড় গড়ে তুলবো। তারা বিদেশে খেলবে, একটি সময় পরে যখন তারা খেলতে পারবে না, স্বাভাবিক, খেলোয়াড়রা বেশি দিন খেলতে পারে না, কারণ শারীরিক একটি বিষয় থাকে। তখন তারা দেশের বা বিদেশের বিভিন্ন ইনস্টিটিউশনে কোচ হিসাবে বা প্রশিক্ষক হিসেবে তারা তখন দায়িত্ব পালন করতে পারবে। অর্থাৎ প্রত্যেকটি জেনারেশনকে, প্রত্যেকটি ভবিষ্যৎকে আমরা সেভাবে গড়ে তুলতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা কম বেশি আলোচনার সময় 8 ঘন্টার মধ্যে, পুরো 8 ঘন্টার কথাকে আমার হাফ এন আওয়ারের মধ্যে নিয়ে আসতে হচ্ছে, তো সেই জন্য আমি সংক্ষেপে বলছি। সহকর্মীবৃন্দ, এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, আবার ঘুরে ওখানে চলে যাচ্ছে। আজকে যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, এই দুর্নীতির লাগাম আমাদেরকে টেনে ধরতে হবে, এবং আমাদের ট্র্যাক রেকর্ড আছে করার। বিএনপির ট্র্যাক রেকর্ড আছে, আমরা দুর্নীতির লাগাম টেনে ধরেছি। একটি কথা বলতে ভুলে গিয়েছে আপনাদের, বিএনপি দেশনেত্রী খালেদা জিয়ার সময় যখন এই কাজটি করা হলো, তখন কিন্তু এক সময় গিয়ে দুর্নীতি কমিশন একটি করা হয়েছিল। এবং নিশ্চয়ই আপনারা সকলে না জানলেও কেউ কেউ অবশ্যই জানেন, সেই দুর্নীতি দমন যে কমিশন ছিল সেটিকে, যেটি খালেদা জিয়ার সময় 2005 সালে করা হয়েছিল, তৈরি করা হলো, সেটিকে এতটাই ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই দুর্নীতি দমন কমিশন যদি সরকারের কোনো একটি বিষয়ে তদন্ত করতে চাইতো, সরকারের কোনো পারমিশনেরই প্রয়োজন ছিল না, সে সম্পূর্ণ স্বাধীন ছিল। খালেদা জিয়া কতটা আত্মবিশ্বাসী ছিলেন, কতটা দৃঢ় শপথ ছিল তার দুর্নীতিকে দমন করার জন্য, যে উনি ওই কমিশনকে সম্পূর্ণভাবে স্বাধীন করে দিয়েছিলেন। ইনশাল্লাহ একই জিনিস আমরা আবার তৈরি করব। এই নিয়মটি গত স্বৈরাচার এই নিয়মটি পাল্টে দিয়েছিল, যে সরকারের কোনো কিছু দুর্নীতি তদন্ত করতে হলে সরকারের পারমিশন লাগবে। এটিকে আমরা দরকার হলে, যদি দেশের স্বার্থে প্রয়োজন হয়, এটিকে আমরা আবার চেঞ্জ করে দিব। প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন দুর্নীতির লাগাম টেনে ধরা, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা, দেশকে শিল্প উন্নত করা, দেশের মানুষকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা, দেশের নারীদের শিক্ষার ব্যবস্থা করা, প্রত্যেকটি এইভাবে যদি দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করা, যেটি বলুন না কেন, প্রত্যেকটি কাজ করার, সফলভাবে করার ট্র্যাক রেকর্ড একমাত্র বিএনপির আছে অতীতে, এবং প্রত্যেকটি কাজ আবার শুরু করার এবং কিভাবে আমরা করব তারও পরিকল্পনা একমাত্র বিএনপি আপনাদের সামনে উপস্থাপন করেছে। এবং আপনাদের মাধ্যমে, আজ আপনাদের মাধ্যমে এই পরিকল্পনাগুলো বিএনপি প্রত্যেকটি গ্রামে গ্রামে, ঘরে ঘরে ছড়িয়ে দিতে চায়। প্রিয় সহকর্মীবৃন্দ, এই ছড়িয়ে দেওয়ার কাজটা কি আপনারা মনে করেন আপনারা পারবেন করতে? আপনাদের